প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের কবিতা মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটু রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের সাথে থেকো। তো যে কোনো গল্প বা কবিতা শুরু করার পূর্বে আমাদের অবশ্যই সেই গল্প বা কবিতার বেশ কয়েকটা জিনিস জেনে রাখা দরকার। যেমন সেই গল্প বা কবিতার অ্যাবাউট অথর সম্পর্কে, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, তার সোর্স, সেই সঙ্গে থিম এবং বেশ কিছু নোট জেনে নেওয়া অতি জরুরি। তো চলো আমরা প্রথমেই রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস কবিতার অ্যাবাউট অথর সম্পর্কে জেনে নিই। কে ছিলেন এই রবার্ট ব্রাউনিং? রবার্ট ব্রাউনিং 1812 to 1889 অর্থাৎ 1812 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1889 সালে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। কোথায় জন্মেছিলেন? না ইংল্যান্ডের কোথায়? লন্ডন, ইউনাইটেড কিংডম। তো এই রবার্ট ব্রাউনিং 1812 সালে ইংল্যান্ডের লন্ডন শহরে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে আসি তিনি কেমন পোয়েট ছিলেন, বলছে ভিক্টোরিয়ান পোয়েট। আমরা সকলে জানি 18th সেঞ্চুরিতে যে সমস্ত কবিরা লেখালেখি করেছেন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড বা ইউরোপ মহাদেশের, সবাইকে ভিক্টোরিয়ান পোয়েট বলা হয়। তো আমাদের রবার্ট ব্রাউনিং সেই দিক থেকে উনি ছিলেন ভিক্টোরিয়ান পোয়েট, অর্থাৎ 18th সেঞ্চুরির একজন কবি। এরপর আসি তার কিছু নোটেবল ওয়ার্ক নিয়ে। প্রথমে আছে পিপা পাসেস হচ্ছে তার একটা ফেমাস নোভেল। তো এই নোভেলটা যেমন প্রচুর পরিমাণ ছড়িয়েছিল, তো আরও কিছু ওনার নোভেল রয়েছে, যেমন হচ্ছে স্টাফোর্ড, আরও আছে এ সোলস ট্র্যাজেডি। তো রবার্ট ব্রাউনিংয়ের এই নোভেলগুলো বা এই নোটেবল ওয়ার্কগুলো আজ পর্যন্ত যারা লিটারেচার নিয়ে পড়াশোনা করে, যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করে, তাদের প্রত্যেকটা সেমিস্টারে এগুলো নিয়ে পরীক্ষা দিতে হয়। তো এরপরে আসি আলোচ্য কবিতার ব্যাকগ্রাউন্ড এবং সোর্স নিয়ে। এটা কি আছে? ফার্স্ট পাবলিশড ইন 1842, অর্থাৎ রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস কবিতাটি 1842 সালে প্রথমবারের জন্য পাবলিশ করা হয়। এরপর আসি পোয়েম কালেকশন ড্রামাটিক লিরিক্স, অর্থাৎ রবার্ট ব্রাউনিং এই তার মাই লাস্ট ডাচেস এই কবিতাটি ড্রামাটিক লিরিক্স নামে একটি কাব্যগ্রন্থ বানায়, অর্থাৎ কবিতা সংকলন বানায়। সেই কবিতা সংকলনের মধ্যে এই কবিতাটিকে স্থান দেয়। এরপর আসি কবিতার টাইপ নিয়ে। এটা কেমন টাইপের কবিতা? এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। তো ড্রামাটিক মনোলগ কি? ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন একটি কবিতা যেখানে একজন, এই যে গল্প বা কবিতার একটা প্রোটাগনিস্ট থাকে, অর্থাৎ একজন হিরো বা সুপার ক্যারেক্টার বা প্রধান চরিত্র থাকে। আর এই প্রধান চরিত্র কোনো এক নীরব দর্শককেই তার মনের সমস্ত গল্প বা তার কাহিনীগুলোকে একের পর এক পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেন, এবং যে ব্যক্তির কাছে বর্ণনা করা হয় সেই ব্যক্তি কোনো রকম কোনো উত্তর বা রিপ্লে করেন না। তো আমরা কবিতার মধ্যে দেখব কবিতার প্রধান চরিত্র যিনি আছেন তিনিও সেই রকম কোনো একটা নীরব দর্শককে তার মনের কথা এবং তার যে বক্তব্য সেগুলি শোনাচ্ছেন, এবং সেই নীরব দর্শক চুপচাপ সেই প্রোটাগনিস্ট বা মেন যে ক্যারেক্টার তার কথাগুলো শুনে চলেছেন। তো এরপরে আসি আলোচ্য কবিতার থিম নিয়ে। কোন কোন বিষয় এই কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্যাট্রিয়ার্কাল সোসাইটি। হোয়াট ইজ প্যাট্রিয়ার্কাল সোসাইটি? মানে পিতৃতান্ত্রিক সমাজ বা পুরুষ শাসিত সমাজ। এমন একটা সমাজ 18th সেঞ্চুরিতে ইংল্যান্ড এবং আমেরিকাতে বিরাজ করেছিল, যেখানে কি হচ্ছিল না পুরুষরাই সমাজে রাজত্ব করছিল, নারীরা বিভিন্ন দিক থেকে বঞ্চিত হচ্ছিল। তো আমাদের আজকে আলোচ্য কবিতার থিমের মধ্যে প্রথম বা প্রধান যে থিম আছে সেটা হচ্ছে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, অর্থাৎ পিতৃতান্ত্রিক বা পুরুষ শাসিত সমাজ। এরপর আমাদের থিম কি আছে দ্বিতীয়তে? যে জেলাস মানে হচ্ছে ঈর্ষা বা হিংসা। আমরা এই কবিতার মধ্যে ঈর্ষা বা হিংসার একটা পরিষ্কার প্রতিচ্ছবি আমরা দেখতে পাবো। 3 নম্বর যে থিমটা আছে সেটা হচ্ছে প্রাইড মানে অহংকার। এই যে ক্ষমতার যে অহংকার, অর্থাৎ কারো যদি ক্ষমতা থাকে তার ক্ষমতাকে অপব্যবহার করার মাধ্যমে সে যে অহংকার প্রকাশ করে, সেই অহংকারকে রবার্ট ব্রাউনিং তার মাই লাস্ট ডাচেস কবিতার মধ্যে সুন্দর করে প্রস্ফুটিত করার চেষ্টা করেছেন। তো চলো এরপর আসি আমরা আলোচ্য কবিতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটস নিয়ে, যেগুলো জানলে আজ কবিতাটি তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। তো প্রথমে কি বলা হচ্ছে? ফেরারা। আমরা কবিতার শুরুতেই দেখবো একটা নাম আছে, এটা হচ্ছে ফেরারা। তো হোয়াট ইজ ফেরারা? ফেরারা কি? ফেরারা হচ্ছে একটা স্থান বা প্লেস। কোথাকার স্থান? এটা হচ্ছে সিটি অফ ইটালি। ইটালির একটা সিটি বা শহর, তার নাম হচ্ছে ফেরারা। আর এই ফেরারার একজন ডিউক ছিলেন, মানে ডিউক অফ ফেরারা, অর্থাৎ ফেরারার রাজা। তার নাম কি? আলফনসো টু ডি এস্টে, অর্থাৎ তাকে আমরা আলফনসো বলে চিনব। তো এই আলফনসো হচ্ছে ডিউক অফ ফেরারা, অর্থাৎ ফেরারার রাজা। এই ফেরারার রাজা কি করেছিল? লুক্রেজিয়া নামে একটা মেয়েকে বিয়ে করেছিল। লুক্রেজিয়া অর্থাৎ ইনি ছিলেন হচ্ছে ডাচেস, মানে ইনি রানী।
তো মাই লাস্ট ডাচেস কবিতায় ডাচেস বলে যাকে বলা হচ্ছে বা সম্বোধন করা হচ্ছে, সেই ডাচেসটা অন্য কেউ নয়, উনি হচ্ছে এই যে লুক্রেজিয়া। তো তারপর কি হয়েছিল না, 17 বছর বয়স, যখন এই ডিউক আলফন্সোর বয়স ছিল 17, উনি তখন 13 বছর বয়সে এই লুক্রেজিয়াকে বিবাহ করেন। এবং বিবাহের কয়েক বছর পরে এই যে আমাদের যে রানী বা ডাচেস, এই যে লুক্রেজিয়া, তিনি মারা যান। তো এই রানী মারা যাওয়ার পরে আমাদের ডিউক আলফন্সো তিনি দাবি করেছিলেন যে এই রানী লুক্রেজিয়া তিনি টিউবারকিউলোসিস অর্থাৎ যক্ষা রোগের কারণে মারা গেছেন। কিন্তু এই নিয়ে যখন সমাজ মহলে ঝড় ওঠে, বিভিন্ন মানুষ তারা অনুমান করে বা তারা সন্দেহ করে যে এই যে ডিউক আলফন্সো তিনি লোভের বশবর্তী হয়ে ওনার নিজ স্ত্রী ছোট্ট বাচ্চা মেয়েকে কি করেছিল না, তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে পৃথিবী থেকে বিদায় দিয়েছে, অর্থাৎ হত্যা করেছে। তো ডিউক আলফন্সো সত্যি কি তাকে হত্যা করেছেন, নাকি রানী টিউবারকিউলোসিস অর্থাৎ এই যক্ষা রোগে মারা গেছে? এই প্রশ্নটা আজও আমাদের কাছে অধরা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওর পরবর্তী পার্ট আমরা এর পরের ভিডিওতে আপলোড করব, যেহেতু একটা ভিডিওতে পুরোটা দিলে অনেক বড় হয়ে যায় এবং তোমাদের দেখতে সমস্যা হতে পারে। তো যদি তোমরা পরের পার্টটি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।